বাংলাদেশে ঔষধ শিল্পের যাত্রা শুরু হয় 50-এর দশকের শুরুতে। স্বাধীনতার পর 20% উৎপাদনের বিপরীতে আমদানি হতো 80% ঔষধ। তবে 1982 সালে ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারির পর জোরেশোরে বিকশিত হতে থাকে ঔষধ শিল্প। স্বাধীনতার 50 বছরে এসে এ খাত এখন কেবল বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পগুলোর মধ্যে অন্যতমই নয়, বিশ্ববাজারে বড় একটি ব্র্যান্ডও। দেশের 250 শতাধিক প্রতিষ্ঠান প্রায় 5000 ব্র্যান্ডের 8000-এর বেশি ঔষধ উৎপাদন করছে, পূরণ করছে অভ্যন্তরীণ চাহিদার 98%। 40,000 কোটি টাকার অভ্যন্তরীণ বাজারের পুরোটাই দেশীয় প্রতিষ্ঠানের দখলে। শুধু তাই নয়, দামে সস্তা হওয়ার কারণে বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, ফ্রান্স, সুইডেন, ইতালি, কানাডা ও স্পেন সহ বিশ্বের 157টি দেশ বাংলাদেশ থেকে ঔষধ কিনছে। করোনার মধ্যেও চলতি বছরের এ পর্যন্ত 1700 কোটি টাকার ঔষধ রপ্তানি হয়েছে। আমাদের প্রপার্টি আসছে পড়ে না, একটা প্রোডাক্ট আমরা এনে এটা ডেভেলপ করে ফেলতেছি, আমরা সস্তা বা দামে আমরা মানুষকে দিতে পারতেছি এবং উই ক্যান এক্সপোর্ট অলসো। ঔষধ উৎপাদনে বিস্ময়কর সাফল্য পেলেও কাঁচামাল উৎপাদনে এখনও পিছিয়ে বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, ওষুধের 90% কাঁচামাল আমদানি করা হয়। এই আমদানি নির্ভরতা সম্ভাবনাময় ওষুধ শিল্পের ভবিষ্যৎকে শঙ্কায় ফেলেছে। যে প্রতিষ্ঠান ঔষধ উদ্ভাবন বা ফর্মুলা আবিষ্কার করে, সাধারণত তাতে তাদের মেধাস্বত্ব তৈরি হয়। উদ্ভাবনকারী প্রতিষ্ঠান থেকে কাঁচামাল আনতে রয়্যালিটি ফি দিতে হয়। তবে স্বল্পোন্নত দেশ হওয়ায় ওষুধ উৎপাদনে বিদেশি পেটেন্ট ব্যবহারের জন্য বাংলাদেশকে কোনো রয়্যালিটি ফি দিতে হয় না। এই সুবিধার মেয়াদ 2033 পর্যন্ত রয়েছে। তবে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে গেলে এই সুবিধা হারাবে বাংলাদেশ। এতে সব ধরনের ওষুধ, বিশেষ করে ক্যান্সারের ওষুধের দাম 25% পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে। আমেরিকান অর্থনীতির 40% অর্থ আসে তাদের প্যাটেন্ট প্রোডাক্ট থেকে। সেই প্যাটেন্টকে যদি আমরা উঠিয়ে দিই, তাহলে তো আমাদের আর যে সুবিধা নিয়ে আমাদের এই ইন্ডাস্ট্রিটা এগিয়ে গেছে সেটা কিন্তু ব্যাহত হবেই। উৎপাদনকারী যে মূল্য চাইবে, সেখানে বার্গেনিং করার কোনো সুযোগ নেই। ক্যান্সার ওষুধ একদিকে আমার মনে হয় না যে 25%-এর নিচে দাম বাড়বে। 25% প্লাস টোটাল দাম প্লাস 25% দাম কিন্তু বেড়ে যাবে, which is very costly. কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে 2008 সালে মুন্সিগঞ্জের গজারিয়ায় 200 একর জমিতে এপিআই পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। প্রায় 1 যুগ পর অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। 10 বছরের কর অবকাশ সুবিধায় 42টি প্লটে 27টি প্রতিষ্ঠান ওষুধ তৈরির কাঁচামাল ও ল্যাবরেটরি স্থাপনে কাজ করছে। 2022 সালে কাঁচামাল উৎপাদন করবে হেলথ কেয়ার স্কয়ার সহ কয়েকটি কোম্পানি। অবকাঠামোগত সকল কাজ শেষ হয়ে গেছে। উদ্যোক্তারাও ইতিমধ্যে বিসি থেকে ডিজাইন ড্রয়িং নিয়ে ওরা কাজ শুরু করছে। হেলথ কেয়ার বলতে তারা পরীক্ষামূলক উৎপাদন ডিসেম্বরের দিকে, ল্যাবরেটরিজের একটা কাজ আছে, কাজটা শুরু করবো। ওই যে 2022 সালের মধ্যে সবাই উৎপাদনে যেতে পারবে এরকম বলছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের ফর্মুলা কিংবা কাঁচামাল উৎপাদন বেশ কঠিন ও সময় সাপেক্ষ ব্যাপার। তাই 5 বছরের মধ্যে 90% কাঁচামালের চাহিদা পূরণ অসম্ভব। এ অবস্থায় অস্তিত্ব সংকটে পড়বে ছোট প্রতিষ্ঠানগুলো। তাই উন্নয়নশীল দেশে উত্তরণের পরও যাতে 2033 সাল পর্যন্ত ট্রিপস ছাড়ের সুবিধা বহাল রাখা হয়, সে ব্যাপারে তৎপরতা বাড়াতে হবে। কোভিড-19-এর কারণেই হোক বা অন্য কোনো কারণে হোক, আমরা হয়তো সেইভাবে এই ফিল্ডটা ডেভেলপ করতে পারেনি। কমার্স মিনিস্ট্রি যদি WTOর সঙ্গে আলাপ করে যদি সেটাকে একটু এক্সটেন্ড করতে পারে, একটু কনসিডারেশন যদি পায়, যেটা আপনি বলেছেন, সেটা অবশ্যই আমি মনে করি ভালো উদ্যোগ হবে। বর্তমানে প্রতি বছর কাঁচামাল আমদানিতে প্রায় 3 থেকে 4,000 কোটি টাকা ব্যয় করে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময়ের ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিস্টকে। সঙ্গে আছি আমি শুভ খান। অনুষ্ঠানের শুরুতেই দেখছিলাম একটি প্রতিবেদন। আমাদের আজকের আলোচনার বিষয় সম্ভাবনাময় ওষুধ শিল্পের অনিশ্চিত ভবিষ্যৎ। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন 3 জন অতিথি। চলুন শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর SM আব্দুর রহমান, আছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব SM শফিউজ্জামান এবং ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের শুরুতেই। একটু যেতে চাই ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান, আপনার কাছে যে আমরা দেখছিলাম যে বিশ্ব বাণিজ্য সংস্থার যে ট্রিপস আইনের আওতায় যে আমরা কাঁচামাল আমদানির ক্ষেত্রে যে সুবিধাটা পেতাম, যে অর্থ ছাড়টা পেতাম, সেটা 2026-এ যখন LDC থেকে বের হয়ে যাবে বাংলাদেশ, তখন সেই সুবিধাটা থাকবে না। আসলে এই স্বল্প সময়ের মধ্যে আসলে 90%-এর মতো যে কাঁচামালের যে চাহিদা, সেটা দেশীয়ভাবে পূরণ হওয়া সম্ভব কিনা, যদি না হয় তাহলে ছোট ফার্মাসিউটিক্যালস যারা আছে তারা আসলে
এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করবে? আমাদের ঔষধ শিল্পের যে উন্নয়ন এবং এটার যে অর্থনীতির যে অবদান, সেটা কিন্তু বাংলাদেশের প্রাইভেট সেক্টরের যে কোনো সেক্টরের চেয়ে এটা অনেক বেশি মর্যাদাশীল এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং স্বাধীনতার পরবর্তী সময়ে যে সমস্ত সেক্টর নিয়ে বাংলাদেশ গর্ব করার মতো, তার মধ্যে গার্মেন্টস সেক্টরের পরেই যদি বহির্বিশ্বে রপ্তানি করার জন্য যদি প্রযুক্তি নির্ভর উচ্চ টেকনোলজির যদি কোনো পণ্যের কথা বলা হয়, তাহলে কিন্তু আমাদের এই ঔষধ শিল্পকে বলতে হবে। আপনি জানেন এই সুবিধাটা আমরা নিম্ন ইনকামের দেশ হওয়ার কারণে আমরা পেয়েছি, কিন্তু এই এলডিসি কান্ট্রি যতগুলো দেশ আছে, প্রায় 48-49টা দেশ আছে, এর মধ্যে কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ যারা এই ঔষধ শিল্পে আমরা স্বয়ংসম্পূর্ণ। ঔষধ আমরা বানাতে পারি এবং উন্নত দেশে আমরা ঔষধ রপ্তানি করার মতো সক্ষমতা আমাদের তৈরি হয়েছে। সরকারকে এখানে এগিয়ে আসতে হবে। সেটা কী রকম? ঔষধ শিল্প কিন্তু শুধু বিনিয়োগকারীদের সক্ষমতা দ্বারাই এটা স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব না। এটা সরকারি নীতি নির্ধারণী এবং যে রেগুলেটরি যে ব্যারিয়ার আছে, সেই জায়গাগুলো যখন সরকার সহযোগী মনোভাব নিয়ে পাশাপাশি এসে পিপিপির মতো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কনসেপ্টের মতো করে যখন এখানে আসবে, তখন আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। আমরা একটু যেতে চাই ওষুধ শিল্প সমিতির মহাপরিচালক এস এম শফিউজ্জামান আপনার কাছে, যে বাংলাদেশ সরকার একটা এপিআই পার্ক করলো, তো দীর্ঘ এক যুগেও কিন্তু আমরা দেখছি যে সেই পার্ক সবে মাত্র এসে অবকাঠামোগত কাজ শেষ হয়েছে। তো আমরা কিন্তু জানতাম যে বাংলাদেশে কোনো না কোনো সময় এলডিসি থেকে বের হয়ে যাবে। তো আপনারা আসলে সেই প্রস্তুতিটা কেন নিয়ে রাখেন নাই? এখানে আপনাদের প্রস্তুতির ঘাটতি আছে কিনা আপনার কি মনে করেন? 12 বছরেও কেন এটা হলো না, এবং এখনও কেন আমরা এই স্বাধীনতার পর থেকে ওষুধ শিল্পের আমাদের যাত্রা শুরু হয়েছে, এই দীর্ঘ 4-5 দশকেও কেন আমরা আসলে কাঁচামাল উৎপাদনের পর্যায়ে যেতে পারিনি? এপিআই পার্ক গভর্নমেন্ট আমাদের করে দিচ্ছে, তো এটা কিন্তু এমনি এমনি গভর্নমেন্ট দেয় না। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো শিল্প যেটা আপনার সিডিপি নির্মাণ করতে হবে, যেটা 120 কোটি টাকা। আমরা কিন্তু ওষুধ শিল্প সমিতির যারা এপিআই করবে তাদের বাজেট ছিল 120 কোটি। এই 120 কোটি টাকা যে কাজ 95% শেষ, ম্যাক্সিমাম এই মাস মধ্যে একদম জিরো হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে যাবে সিডিপি ছাড়া একটা ওষুধও বানানো যাবে না। তার কারণ হচ্ছে যে ওইটা আপনার নিউট্রাল করে যদি নদীতে ছাড়েন তাহলে মাছ না মরে। মাছ মরলে আপনি যতই ওষুধ করেন কেউ মানবে না, মিছিল করে শেষ করে দিল। তো এই জন্য ইটিপিটা আমরা জোর দিচ্ছি, হয়ে গেছে। আর ইতিমধ্যে 5-6টা কোম্পানি আপনার শুরু করেছে, বিল্ডিংও শুরু করে দিচ্ছে, তাদের কাজকর্ম টুকটাক করে শুরু করছে। এখন ওখানে হচ্ছে 27টা কোম্পানির 41টা প্লট। এই যে 41টা প্লট, এইটা অ্যালটমেন্টও গভর্নমেন্ট দিয়েছে। তারা এই করোনার কারণে, এই ভাইরাসটার কারণে আমাদের তো টেকনোলজি লাগবে। আমরা বিদেশ থেকে একটা ইউরোপ থেকে অথবা ইন্ডিয়া থেকে যেখানে যে সুবিধা আছে আমরা নিয়ে আসা, আমরা তাদের ট্রেনিং নিতাম, আমাদের ছেলেদের ট্রেনিং দিতাম, দিলে কিন্তু আমাদের আর টেকনোলজি হয়তো 3 মাস 4 মাস 6 মাস থাকলো। আর আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট ইজ ভেরি স্ট্রং। 2005 থেকে 33 পর্যন্ত যে এক্সটেনশন পেলাম, এইটা WHO কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী গেছিলেন আপনার প্যারিসে একটা প্রোগ্রাম করতে। প্যারিসের থেকে উনি এই আমাদের এই কাঁচামালের যে সুবিধা, WTO যে সুবিধা, এইটা আরও 10 বছর বাড়ানোর জন্য উনি কিন্তু বক্তৃতা করেছেন। শুধু একটা বক্তৃতা দেওয়ার জন্য সে অ্যাসেম্বলিতে গেছে। তো যেহেতু দেশের প্রধানমন্ত্রী খোঁজ খবর রাখে, এইটা আমার মনে হয় যে আমাদের কোনো অসুবিধা হবে না, উই ক্যান কন্টিনিউ। আপনি বলছিলেন যে 5টা কোম্পানি তারা উৎপাদনে যাচ্ছে, বা এই 27টা কোম্পানি আসলে এই 2026-এর মধ্যে তাদের উৎপাদনে যেতে পারবে কিনা, যদি না পারে তাহলে এই 5-6টা কোম্পানি যারা আগামী বছর থেকে কাঁচামাল উৎপাদন করবে, তারা কি আসলে 90%-এর উপরে যে চাহিদা সেটি পূরণ করতে সক্ষম হবে জিনিস কিনা? হলো কি যে আমাদের কিন্তু প্লট দেওয়ার পরে আমাদের কিন্তু একটা নির্দেশনা আছে যে সে একটা প্যারাসিটামল আপনি করলে আমি করব না। তখন আমাদের দেশের কনজামশনের পরে না আমরা এক্সপোর্ট চিন্তা করতে পারি। পর্যাপ্ত এক্সপোর্ট করলে তখন পোষাবে, তো কিন্তু নইলে ইন্টারনালি করতে হলে ওই কোম্পানি কিন্তু পোষাবে না। যদি আরেকজন করে একই জিনিস 2জন করলে পোষাবে না, কিন্তু একজন করলে মোটামুটি
ঠিক মতো আছে। যদি ব্যাংক ইন্টারেস্ট 9-এর মধ্যে থাকে তো আমার মনে হয় যে কিছু হলেও আমরা টিকে থাকতে পারবো। আমরা একটু যেতে চাই আব্দুর রহমান স্যার আপনার কাছে, যে স্যার আপনি শুনছিলেন দুজন খাত সংশ্লিষ্টদের বা তাদের যে সমস্যা সম্ভাবনা বিভিন্ন বিষয়ে বলছিলেন। স্যার আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে দীর্ঘ এই যে সময়টা, মানে স্বাধীনতার পর থেকে এই সময়ে আমাদের আসলে সক্ষমতা তৈরির দিকে আমরা এখন নজর দিচ্ছি, তো এই ক্ষেত্রে স্যার আসলে আমাদের কোম্পানিগুলো কি আসলে এই যে গবেষণা খাতে ব্যয়ের ব্যাপারে একটু তারা অনীহা ছিল কিনা এই বিষয়ে একটু বলবেন। আর এপিআই পার্কের ক্ষেত্রে আসলে যে সরকার অনেক বেশি দেরি করে ফেলেছে কিনা। জি, আমাদের দেশে আমরা ওষুধ যেটা উৎপাদন করি, আমরা 98% ওষুধ উৎপাদন করি, আর 157টি মতো দেশের ওষুধ রপ্তানি হচ্ছে, এবং রপ্তানি এখন প্রায় 25,000 কোটি টাকার মতো ওষুধের যে মার্কেট আছে, এটা দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এটা অনেক আমরা আশা নিয়ে আছি এই বিষয়টা নিয়ে। তবে একটি বিষয়ে আপনি যেটা বললেন যে এখানে যে কাঁচামালের যে বিষয়টি, এই কাঁচামালের বিষয়টি কিন্তু আমরা অনেক আগের থেকে পিছিয়ে আছি। এটা সত্য যে আপনি বললেন যে 90%-এর উপরে কাঁচামাল আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, এবং এ ব্যাপারে আমাদের সরকার কিন্তু যে মুন্সিগঞ্জের গজারিয়াতে 2009 সনে যে প্লট দিয়ে রেখেছে বা সেটা কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে, কিন্তু সে ব্যাপারে কিন্তু খুব একটা প্রোগ্রেস হয়েছে সেটা কিন্তু আমরা বলবো না। আপনি যে ট্রিপস রেগুলেশনের কথা বলেছেন, প্রথম দিকে 2016 পর্যন্ত এই রেগুলেশনটা ছিল, তখন কিন্তু আমাদের কিছু কিছু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি একটু তৎপর হয়েছিল যে 2016 পরে কি হবে, এবং অনেকের সংশয় ছিল যে এটা হয়তো মানে এক্সটেন্ড না হতে পারে, কেউ কেউ তৎপরতা চালিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আবার 2016 থেকে যখন 2033 পর্যন্ত এটা বর্ধিত হয়, তখন কিছুটা স্থিমিত ভাব আমরা লক্ষ্য করেছি। তবে এটা বর্ধিত হওয়া কিন্তু আমাদের জন্য দরকার ছিল, কারণ আমরা কিন্তু সেই প্রস্তুতি 2016 পর্যন্ত নিতে পারিনি। তা না হলে কিন্তু একটা বড় ধরনের আমাদের ওষুধ শিল্পের জন্য ক্ষতি হতে পারত। ইটিপি যে সেন্ট্রাল ইটিপি, সেটা কিন্তু খুবই ম্যান্ডেটরি একটা, এই ধরনের একটা শিল্প করতে গেলে সেন্ট্রাল ইটিপি না থাকলে, যেটা সুপ্রজন বলেছেন যে এর যে ওয়েস্টগুলো যাবে সেগুলো যদি নদীতে যায় মাছ মারা যাবে, এনভায়রনমেন্টের একটা ব্যাপক ক্ষতিসাধন হবে। তো সেই বিষয়ে যেহেতু কাজ সম্পূর্ণভাবেই হয়ে গেছে, আর 1 মাস কাজ করলেই যদি হয়ে যায়, মানে যেটা শুনলাম আর কি, তাহলে তো এটা একটা, আমি মনে করি যে বিশাল একটা এদিকে অগ্রগতি হয়েছে, যদিও পরে হলেও অগ্রগতি হয়েছে। পাশাপাশি 5-6টি কোম্পানি সেখানে কিন্তু স্থাপনা তারা তৈরি করছেন। সুতরাং এটা আমি বলবো যে অগ্রগতি, কিন্তু অগ্রগতিতে একটু অবশ্যই বলবো যেটা আরও দ্রুত হওয়া উচিত ছিল। তো আপনি যখন এপিআই তৈরি করবেন, সেটার এপিআই যদি আপনি কমার্শিয়ালি ভায়াবল করতে চান, তাহলে সেখানে আপনার যে প্রোডাক্টটা তৈরি করবেন আপনাকে সিনথেসিস করতে হবে, একটার সঙ্গে একটা মিশিয়ে একটা নতুন জিনিস তৈরি করতে হবে, এবং এটা অনেক সময় খুবই এনভায়রনমেন্ট সেন্সিটিভ, খুবই যে মেটেরিয়ালস আপনি ইউজ করবেন সেই মেটেরিয়াল সেন্সিটিভ, আপনি কত পার্সেন্ট ইল্ড পাচ্ছেন। আপনি যদি ইল্ডটা 90%-এর উপরে বা 100%-এর কাছাকাছি না পান, তাহলে কিন্তু আপনি কমার্শিয়ালি ভায়াবল হবেন না এটা তৈরি করতে। সুতরাং সবসময় কিন্তু রিসার্চ উইং একটা আপনার থাকতে হবে, এবং সেটা ব্যাকআপ হিসাবে দিতে হবে, তাহলে এই কোম্পানিটা সফল লাভ করবে, এবং আমরা এপিআই হয়তো বাংলাদেশে সাপ্লাই দিয়ে বাইরেও আমরা রপ্তানি করতে পারবো। জি স্যার, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা একটু যেতে চাই মুস্তাফিজুর রহমান আপনার কাছে, যে স্যার সাপোর্টিং টিমের প্রস্তুতির কথা বললেন, তো আপনাদের আসলে কতটুকু প্রস্তুতি আছে? আর একটা বিষয় হচ্ছে যে নিবন্ধন নিয়ে আপনারা সবসময় বলে আসেন যে একটা জটিলতা দীর্ঘসূত্রতা থাকে, তো এই বিষয়ে আসলে সরকারের কি করণীয়, এই বিষয়টা জানতে চাই। আমাদের দেশের শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ইন্ডাস্ট্রির যে রিলেশনশিপ, এটা আমাদের দেশে গ্যাপ রয়ে গেছে। এটা কেবল ধারণাটা শুরু হয়েছে, এই জায়গাটাকে জোর দিতে হবে। উন্নয়নের পূর্ব শর্তই হলো গবেষণা, এবং সেই গবেষণাটা হলো কি, আমরা যদি ধরুন দীর্ঘমেয়াদী কোনো গবেষণা কোনো প্রাতিষ্ঠানিক গবেষণা প্রতিষ্ঠান দিয়ে করতে গেলে সেটা হবে ব্যয়বহুল। সেই জন্য পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলো যে আন্ডার গ্রাজুয়েট এবং রিসার্চ পিএইচডিতে যে স্টুডেন্টগুলো থাকে, তাদেরকে দিয়ে যদি কোনো গবেষণা করা হয়, মৌলিক গবেষণা যেটা দীর্ঘ সময় লাগবে, সেখানে অনেক কম খরচে করা সম্ভব। শুরুটা করতে হবে সরকারকে, তারপরে প্রাইভেট সেক্টর সেখানে যাবে। তাহলে এই জায়গাতে আমাদের প্রফেসর সাহেব যেটা গুরুত্ব দিয়েছে, আমি এটাকে গুরুত্ব দেব যে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি এখানে আসলে গবেষণাটা অনেক কম খরচে করা যাবে। আর আমাদের প্রাইভেট সেক্টর আমরা যেহেতু বিনিয়োগ করেছি, আমাদের কিন্তু সার্ভাইভেলের জন্যই আমরা কস্ট সেভিংয়ের যেটা বেস্ট কম্বিনেশন, আমরা সেটাকেই যাব। আমি শুরুতেই যেটা বলেছি যে এই ধরনের প্রযুক্তি নির্ভর যে ইন্ডাস্ট্রি, পাশাপাশি যেটা হাইলি রেগুলেটেড ইন্ডাস্ট্রি, যেটা অন্য দেশের যদি আমরা পণ্য রপ্তানি করতে যাই, যেমন গার্মেন্টস শিল্পের প্রোডাক্ট রপ্তানি করার ক্ষেত্রে যিনি বায়ার এবং যিনি সেলার, এদের মধ্যে এগ্রিমেন্ট হলেই হয়ে যাবে।
কিন্তু ঔষধ রপ্তানির ক্ষেত্রে কিন্তু বায়ার এবং সেলারের এগ্রিমেন্টে এনাফ না। ওই দেশের রেগুলেটরি, সরকারের যে ড্রাগ রেগুলেটরি অথরিটি আছে, তারা এসে আমাদের ফ্যাক্টরিকে সরেজমিনে পরিদর্শন করে যখন এটাকে ঔষধ হিসেবে ডিক্লেয়ার করবে, তখন এটা ওই দেশে যাবার যোগ্য হবে। তাহলে এই ধরনের রেগুলেটরি হাইলি যেটা ব্যারিয়ার, সেই ইন্ডাস্ট্রিকে গড়ে তুলতে হলে এখানে অনেকগুলো কাজ একটা একটা করে সব করতে হবে। তা আমরা বলবো যে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী 2 বছর আগেই কিন্তু ঔষধকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার ডিক্লেয়ার করেছে। এগুলোর অর্থ হলো এই সেক্টরটাকে সরকার গুরুত্ব দিয়েছে। নিবন্ধনের ক্ষেত্রে আপনারা বেশ জটিলতার কথা বলেন, যে কি ধরনের জটিলতা আপনাদের পড়তে হয়, সেখানে কি ধরনের নীতি দরকার? বা না, আমি বলবো যে ঔষধ শিল্প যেটা ঔষধ প্রশাসন যেটা, তারা কিন্তু খুবই মানে এই করোনাকালীন সময়ে যে ধরুন তারা হলিডেতেও তারা অফিস করেছে। ঔষধের রেজিস্ট্রেশনের সমস্যা না, সমস্যা হলো যে এই 26 সালের মধ্যে যদি আমাদের এই প্যাটেন্ট রাইটের যে সুবিধা, এটা যদি আমরা না পাই, তাহলে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে দ্রুত সময়ে যাতে এই প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট হিসেবে নথিভুক্ত হয়, নিবন্ধিত হয়, সেই কাজটা করতে হবে। আপনাকে ধন্যবাদ শফিউজ্জামান, এস এম শফিউজ্জামান। আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে কে এস এম মুস্তাফিজুর রহমান যে কথাটি বললেন, এটা আসলে কিভাবে সম্ভব এবং এক্ষেত্রে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ভূমিকা কি হতে পারে? আমরা যে ওষুধ তৈরি করি, এই গত মাসেও ছিল 151, এই মাসে আমি ফিগার দিচ্ছি 157 এক্সপোর্ট দেশ। তো আমরা কিন্তু এখানে বসে নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওই মোস্তাফিজ সাহেব যেটা বললেন আর প্রফেসর সাহেব যেটা বললেন কারেক্ট, আমরা কিন্তু এতদিন এই অল্প খুচরা খাচ্ছি এপিআই করতাম, 2-1টা কোম্পানি নিজেও ইউজ করতো, যদি বেশি থাকতো বেচতো। কমার্শিয়ালি ওইরকম যে বিক্রি করার জন্য কিন্তু কোনো ফ্যাক্টরি নেই। ছোটো মোটো কেউ প্যারাসিটামল বানায় সাইড দেয়, কেউ অক্সিজেন বানায়, এটা ধরার মতো না। এইবার যে আমরা এপিআইতে পার্কে করতেছি, এটা যাই বানাবো ধরার মতো, বাণিজ্যিক কারণ। এটা হলো 1। 2 নম্বর হচ্ছে WTOর যে সুবিধাটা আমরা ভোগ করতেছি, একমাত্র 50টা দেশ, 49 না 50, ইস্ট তিমোর 49 ছিল, আর দক্ষিণ সুদান, উত্তর সুদানে 50 এসেছে। 50-এর মধ্যে অনলি ট্যাবলেট ক্যাপসুল টেকনোলজি আমরা করতে পারি, আর কাগজ ওষুধ কিনা খায়, বুঝছেন না? তো এখন এটা আমাদের কিন্তু অ্যাডভান্টেজ। যেমন আমি 10-12 বছর আগে উজবেকিস্তানে গেলাম, এরা জয়েন্ট ভেঞ্চারের প্রস্তাব করছে, আপনার ট্যাবলেট বানিয়ে নিয়ে এসে আমার দেশে প্যাকিং করে, এরা জয়েন্ট ভেঞ্চার করবো। তো ওইটা তো আমরা করবো না, আমরা করলে ফ্যাক্টরি করে ভালো করে করবো। আচ্ছা, তো আপনাদের রেজিস্ট্রেশনের কথা হলো কি, যে যদি আমরা কয়েকদিন এক্সটেনশন পাইলাম, ইজ নট ইম্পর্টেন্ট, এটা পাবোই। আমি আপনার গ্যারান্টি দিয়ে গেলাম এই টেলিভিশনে যে আমরা এক্সটেনশন একটা পাবো, 5 হইতে পারে 10 পাবো, কারণ যে করোনার মধ্যে মানুষ বাইসে আছে, অথবা এখন আর ওই রেস্ট্রিকশন ইম্পোজ করবে না। আপনি অন্য দিক দিয়ে ওই লো ইনকাম কান্ট্রিতে চলে যান, বুঝছেন না? কিন্তু এইটা ওষুধ আপনাকে স্যার দিতে হবে। যেমন ধরেন যে ওষুধগুলো আপনি যেদিন বলতে হবে 30 তারিখ পর্যন্ত যদি হয়, ওই জন্য যদি রেজিস্ট্রেশন করেন, ওইটা আওতার বাইরে থাকবে, ওটা আপনি সারা জীবন বানাতে পারবেন। আমাদের ড্রাগ অথরিটিরা বুঝিয়া করে কিছু কিছু কাজ না বুঝিয়া করে, সেটা হইতেছে যে তারা ওই অনুমোদন দিতে চায় না। এবং আমাদের সমিতি থেকে আমাদের নির্দেশনা আছে যে যে যত পারো নিয়ে রেজিস্ট্রেশন নাও, বিক্রি হোক আর না হোক, রেজিস্ট্রেশনটা নিয়ে উঠে দেন। যদি ইফ ইউ হ্যাভ রেজিস্ট্রেশন, তাহলে হবে কি যে আপনি কোনোদিন এটা নিজস্ব হয়ে গেল, প্রোডাক্টটা আমাদের হয়ে গেল, বুঝছেন না? কেননা এবং একটা জিনিস দেখেন, আমরা তো জেনারিক তৈরি করি। আমি জাপানে গেছি, জাপান কিন্তু অর্ধেক এখন জেনারিক ওষুধ খায়। আগে তো পয়সার গরমে রিসার্চ ওষুধ খাবে না। সৌদি আরবে গালফ কোঅপারেশন কাউন্সিল এরা আইন করছিল যে এরা আমাদের এই ওষুধ খাবে না, আইন বদলাইছিল। অ্যাম্বাসেডার যদি একটু আলোচনা করে, আর গভর্নমেন্ট তো বাণিজ্য মন্ত্রীও সবসময় জানে, স্বাস্থ্যমন্ত্রী জানে, মাননীয় প্রধানমন্ত্রী তো জানে, তো তাইলে আমাদের আরও বেনিফিটই হইতো এবং আমরা আরও এগিয়ে যেতে পারি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আব্দুর রহমান স্যার আপনার কাছে যেতে চাই যে এস এম শফিউজ্জামান বলছিলেন যে আসলে
কূটনৈতিক চ্যানেলে আসলে এখন থেকেই তদবির করা দরকার, তাদেরকে বোঝানো দরকার। তো আমরা তো যুক্তরাজ্য, জাপানের মতো উন্নত দেশগুলোতে আমরা ওষুধ রপ্তানি করে থাকি। তো আমাদের দূতাবাসগুলোকে কাজে লাগিয়ে তাদেরকে যদি আমরা বোঝাতে সক্ষম হই যে আমাদের আরও কয়েক বছর করোনার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কয়েক বছর আমাদের এক্সটেনশন করা দরকার, তো সেই চ্যানেলগুলো এখনই সক্রিয় করার দরকার কিনা। আর একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আসলে এই যে শিল্প প্রতিষ্ঠান বা ওষুধ শিল্প সমিতি বা ওষুধ শিল্প মালিক যারা আছে তাদের আসলে সমন্বয়ের অভাব আপনি দেখেন কিনা? আমরা আশা করি যে বাংলাদেশ সরকার এখন যে বর্তমান পরিস্থিতিতে আমরা আছি, কোভিড-19 পরিস্থিতিতে, মুস্তাফিজুর রহমান বললেন যে ক্লাইমেট চেঞ্জের যে আমরা সাফারার বাংলাদেশ, এই দুটো ইস্যু নিয়ে যদি বর্তমান সরকার আপিল করে যে আমরা এলডিসি থেকে আমরা ডেভেলপ কান্ট্রির দিকে গেলেও আমাদের এই কোভিড-19 এবং ক্লাইমেট চেঞ্জের সাফার করার কারণে আমরা প্রস্তুতি নিতে পারিনি। আর এটা তো দিনে দিনে প্রস্তুতি নেওয়ার ব্যাপার না, এটা এমন একটি শিল্প, এই এপিআই সিনথেসিস বা এটা খুবই টেকনোলজিক্যালি অ্যাডভান্সড একটা শিল্প এবং সেখানে খুবই ক্রিটিক্যাল সেন্সিটিভ। তো সেক্ষেত্রে যদি আমাদের যারা নীতি নির্ধারক আছেন, আপনি যেটা ডিপ্লোম্যাটিক যে মিশন, সেই মিশনগুলোকে বলে ওনারা যদি তৎপরতায় বড় বড় দেশগুলোর সঙ্গে যারা এখানে কন্ট্রোল করে থাকেন, ডাব্লিউটিও বা এইসব কন্ট্রোল করে থাকেন, তাদের সঙ্গে যদি একটু আগের থেকে যদি মেসেজটা দেওয়া থাকে এবং আমাদের মিনিস্ট্রি অফ কমার্স থেকে যদি তাদের সঙ্গে যোগাযোগ করে এইভাবে তাদেরকে কনভিন্স করতে পারে যে আমাদের এই কারণে আমাদেরকে এটা এক্সটেন্ড করা দরকার, আমাদেরকে এটা রোহিত না করে এক্সটেন্ড করলে আমরা এই ডেভেলপমেন্টটা করতে পারবো, আমরা কাজ করছি, আমাদের ডেভেলপমেন্ট আছে কিন্তু আমাদের আর সময় প্রয়োজন। এই জিনিসটা যদি সুন্দরভাবে উপস্থাপন করা যায়, আমি মনে করি যে এটা সম্ভব। এবং যেটা শফিউজ্জামান ভাই বললেন যে এটা 5 থেকে 6 বছর আরও এক্সটেনশন করার কোনো ব্যাপার না। তবে এক্সটেনশন করলেই শুধু হবে না, আমরা বারবার এক্সটেনশন করে যাব কিন্তু আমরা বসে থাকবো, আমরা ঝিমিয়ে থাকবো, সেভাবে না করে যে কথাটি মোস্তাফিজুর রহমান বললেন, যে যেটা আমার বলার কথা ছিল উনি বলে দিয়েছেন যে একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, খুব দরকার এই জিনিসটা। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এস এম শফিউজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কে এস এম মুস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী শনিবার একই সময়ে হাজির হবে বিস্টক নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়।